আরে সবাই জলদি করো, তোমরা কি সবাই বরযাত্রী চলে যাওয়ার পরে রওনা হবে? না না মা, চলো আমরা সবাই রেডি। 1 মিনিট বাবা, তুই এখানে কি করছিস? তোকে না আমি আগেই বলেছি আজকের দিনে তুই ঘর থেকে বের হবি না। আম্মা, আজ আমার দেবরের বিয়ে। আমি কিভাবে আমার দেবরের বিয়েতে না গিয়ে থাকতে পারি বলুন? তো তাহলে তুই কি চাইছিস? তোর মতো টেকো ন্যাড়াকে বিয়েতে নিয়ে সমাজে আমাদের নাক কাটাই? তোর এই ন্যাড়া মাথাকে দেখে যদি আমার ছেলে সুজনের বিয়েটাই ভেঙে যায়, তখন কি হবে? এর দায়ভার কি তুই নিবি? হ্যাঁ সুরভি, মা একদম ঠিক কথাই বলেছে। তোমার এই বেল মাথা দেখে বিয়েতে আসা সকল মেহমান আমাদেরকে নিয়ে তামাশা করবে। তুমি কি চাও সবার সামনে আমরা অপমানিত হই? বলো, চুপচাপ নিজের ঘরে চলে যাও। নিজের স্বামী প্রীতম আর শাশুড়ি সুনিতার কথাগুলো শুনে সুরভির চোখে পানি চলে আসে। সে মাথা নিচু করে তার নিজের ঘরে ফিরে যায়। অপরদিকে বাড়ির সবাই বরযাত্রী নিয়ে বের হয়ে যায়। হে উপরওয়ালা, কেন তুমি আমার সাথে এমনটা করলে? কেন আমার মাথার সব চুল তুমি কেড়ে নিলে? যখন আমার মাথায় অনেক ঘন আর লম্বা কালো চুল ছিল, তখন সবাই আমাকে কত ভালোবাসতো। আর আজ আমার সেই আপনজনেরাই আমাকে কতটা ঘৃণা করে। সুরভির মাথা শুরু থেকেই ন্যাড়া ছিল না। কয়েক মাস আগেও তার মাথায় দীঘল লম্বা কালো চুল ছিল। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। কিন্তু কিছুদিন আগে বেশ অসুস্থতার কারণে সুরভির শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দেয়। সেই সাথে তার হরমোনেরও ইমব্যালেন্স হতে থাকে। আর তাই ধীরে ধীরে সুরভির মাথার সব চুল ঝরে পড়তে থাকে। আর একটা সময় পরে সুরভির মাথায় আর কোনো চুলই থাকে না। মাথায় কোনো চুল না থাকার কারণে সুরভির স্বামী প্রীতম আর তার শাশুড়ি সুনিতা ধীরে ধীরে তাকে অপছন্দ করা শুরু করে। তোমার পছন্দের দাম দিতে হবে সুনিতা। তুমি তো দেখছি চাঁদের টুকরোর মতো ছেলের বউ নিয়ে এসেছো। তার উপর আবার বউয়ের তো দেখি অনেক সুন্দর কালো লম্বা চুল। লাখের মধ্যে একজনেরই এমন সুন্দর চুল হয়। তবে সাবধানে থেকো সবাই। আর এই চুল চুল নিয়ে যেন দুই ছেলের বউয়ের মধ্যে মহাভারত না শুরু হয়ে যায়। আরে আরে, এখন তো চুপ করো। এই শুভ দিনে ওই অলক্ষীর নাম নেওয়ার তোমার কি খুব প্রয়োজন ছিল শুনি? ঘর ভর্তি মেহমান আর ছেলে আর নতুন বউয়ের সামনে শাশুড়ির মুখে তার বড় জায়ের নামে এত কঠিন কঠিন কথা শুনে নতুন বউ স্নেহার ভীষণ অদ্ভুত লাগে। আচ্ছা শুনেন, পুরো বাড়িতে বড় ভাবিকে কোথাও দেখলাম না। আবার গৃহপ্রবেশের সময়ও বড় ভাবিকে চোখে পড়ল না। তার উপর আম্মাও ভাবিকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? স্নেহা এই প্রশ্ন করায় সুজন স্নেহার সব প্রশ্নের উত্তর দেয়। সে সুরভির ন্যাড়া হয়ে যাওয়ার সব কথা স্নেহাকে খুলে বলে। যা শুনে স্নেহার তার নিজের জায়ের জন্য খুব খারাপ লাগে। বিয়ের দিন পার হয়ে যায়। আর আজকে স্নেহার রান্নাঘরে প্রথম চুলা জ্বালানোর অনুষ্ঠান ছিল। বাড়ির সবার জন্য সে বিভিন্ন পদের অনেক মজার মজার খাবার রান্না করে আর সব খাবার ডাইনিং টেবিলে সার্ভ করে। পরিবারের সবাই স্নেহার হাতের রান্না করা খাবার অনেক পছন্দ করে। আরে বাহ ছোট বৌমা, মাথা ভর্তি ঘন কালো চুলের পাশাপাশি তোমার তো দেখি এত মজার মজার খাবার রান্না করারও গুণ রয়েছে। তুমি তো দেখি একদম গুণে ভরপুর। অনেক ধন্যবাদ আম্মা। আচ্ছা আম্মা, সুরভি ভাবি কোথায়? নাস্তা খেতেও এলো না যে। শোনো স্নেহা বৌমা, সকাল সকাল ওই টেকো ন্যাড়াটার নাম নিয়ে আমার মেজাজটাই খারাপ করে দিও না, বলে দিলাম। যখন খাওয়ার সময় হবে তখন ও ঠিকই খেয়ে নিবে। শাশুড়ি সুনিতার মুখে এই কথা শুনে স্নেহার তার জায়ের জন্য ভীষণ কষ্ট হয়। অন্যদিকে সুরভিও সুনিতার সব কথা শুনে ফেলে আর তার নিজের ঘরে বসে বুক ফেটে কাঁদতে থাকে। ঠিক তখনই স্নেহা প্লেটে খাবার সাজিয়ে সুরভির ঘরে নিয়ে আসে। এই দেখুন ভাবি,
আপনার ছোট যা আপনার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছে। চলুন, জলদি জলদি খাবার খেয়ে নিন। তুমি চলে যাও এখান থেকে স্নেহা, তা না হলে মা তোমাকে আমার ঘরে দেখলে ভীষণ রাগ করবে। তা তো বুঝলাম। তাহলে কি ছোট যা তার বড় ভাবির সাথে দেখা করতে আসতে পারবে না বুঝি? আপনার সাথে যাই হয়েছে তাতে আপনার দোষটা কোথায়? এমনটা তো যে কারো সাথেই হতে পারতো। এই সামান্য বিষয়ের জন্য আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন ভাবি? আপনি দেখে নিন, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভাবি। স্নেহার কথা শুনে সুরভি নিজেকে কোনোভাবেই আর সামলাতে পারে না, আর সে স্নেহাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আর স্নেহাও তার বড় যাকে অনেক সাহস জোগাতে থাকে। মা, কতদিন হয়ে গেল আমরা সবাই কোথাও একসাথে ঘুরতে যাই না। চলো মা, আজকে আমরা সবাই বাইরে কোথাও একসাথে ঘুরতে যাই। আরে ভাইয়া, এটা তো খুবই ভালো কথা। আমি এখনই গিয়ে ভাবিকে তৈরি হওয়ার জন্য বলছি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে ছোট বৌমা? আমরা কি এখন ওই ন্যাড়া বেলকে আমাদের সাথে নিয়ে নিজেদের নাক কাটাবো নাকি? আমি তো বলবো বৌমা তুমিও ওর থেকে দূরে থাকো, আর তা না হলে দেখবে একদিন তোমারও ওই লম্বা ঘন কালো চুলের জায়গায় ন্যাড়া বেল মাথা হয়ে যাবে। আরে আম্মা, আপনি এইসব কি কথা বলছেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছে না জানি মাথায় চুল না থাকা কোনো ভয়ঙ্কর অসুখ। অত শত আমি বুঝি না বাপু, তবে তুমি দেখে নিও, একদিন তোমার ভাবির জন্যই তোমার মাথায় একটা চুলও থাকবে না, এই বলে দিলাম। তুমিও ওই অলক্ষীটার মতো ন্যাড়া হয়ে যাবে। সুরভির হয়ে তার ছোট যা স্নেহা তার শাশুড়ির সাথে লড়াই করছে। ঘরের মধ্যে থেকে সুরভির সব কথা শুনে ফেলে, আর এতে সুরভির মন খুশিতে ভরে যায়। সুরভির সাথে জীবনে প্রথমবার এমনটা হয়েছে যে কেউ তার ন্যাড়া মাথা নিয়ে তামাশা না করে বরং তাকে সাপোর্ট করছে। আরে ভাবি, আপনি এখানে, আর আমি আপনাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমার কিছু জিনিস কেনার জন্য মার্কেটে যেতে হবে। চলুন, আপনিও আমার সাথে চলুন প্লিজ, আমরা একসাথে শপিং করব। স্নেহার কথা শুনে সুরভির মন গলে যায়, আর সে মার্কেটে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। আর মার্কেটে যাওয়ার আগে সে একটা হিজাব দিয়ে তার মাথাটা খুব সুন্দর করে ঢেকে নেয়। যা দেখে স্নেহা তাকে বলে, আরে আরে ভাবি, আপনি এই হিজাব মাথায় বেঁধেছেন কেন? স্নেহা, যাতে কেউ আমার এই ন্যাড়া মাথা নিয়ে তামাশা না করে। আমি চাই না আমার জন্য কেউ তোমাকে অপমান করুক। ভাবি, আপনি কেন মানুষের কথা কানে নিচ্ছেন? মানুষের যা মনে চায় মানুষ তাই বলুক, আপনি কোনো কথাই মনে নিয়ে কষ্ট পাবেন না। আপনি দেখতে যেমনই হন না কেন, আমাদের কাছে আপনি সব থেকে ভালো একজন মানুষ। স্নেহার কথা শুনে সুরভি নিজের ন্যাড়া মাথা থেকে হিজাবটা খুলে ফেলে। তারপর সে স্নেহাকে সাথে নিয়ে শপিং করতে যায়। মার্কেটে থাকা যত মানুষ ছিল সবার নজর সুরভির ন্যাড়া মাথার উপরে ছিল, আর যা দেখে সুরভি ভীষণ লজ্জা পেতে থাকে। কিন্তু তার ছোট যা স্নেহার কারণে সে কিছুটা সাহস পায় আর স্বস্তি নিয়ে মার্কেটে ঘুরতে থাকে। আরে রমিলা চাচি, আপনি এখানে কেমন আছেন? আরে বৌমা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বৌমা, আমাদের বাড়িতে আগামীকালকে পূজা হবে, পরিবারের সবাইকে নিয়ে তোমরা আসবে, আর তুমি তো অবশ্যই আসবে। জানো, পূজার জন্য অর্ধেকের বেশি লোক তো তোমার এই লম্বা ঘন কালো চুল দেখার জন্য আসবে। তবে দেখো বাপু, তোমার ওই ন্যাড়া বড় যাকে আবার সাথে নিয়ে এসো না, নয়তো দেখা যাবে পূজার বদলে কোনো হাসি তামাশার কমেডি শোতে পরিণত হয়ে যাবে। চাচি, আপনি এসব কি কথা বলছেন? আপনি তো লেখাপড়া করা শিক্ষিত মানুষ। আমি ভেবেছিলাম ভাবির ন্যাড়া হওয়া নিয়ে আপনি অন্তত বুঝবেন, কিন্তু আপনিও বাকি সবার মতোই। যদি বড় ভাবি পুজোতে না যেতে পারে তাহলে আমিও আসবো না আপনার পূজায়। স্নেহার কথা শুনে রমিলা রাগে কটকট করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়।
আরে, এই বয়স্ক বুড়িটাকে এক কাপ চা দেওয়ার মতো মানুষ কি এই বাড়িতে নেই? সবাই জানে যে এক কাপ চা ছাড়া এই বুড়ির দিন শুরু হয় না, অথচ কারো কোনো মাথা ব্যথা নেই। আম্মা, স্নেহা একটা কাজের জন্য একটু বাড়ির বাইরে গিয়েছে। এই নিন মা, আপনার চা। আরে হায় 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 কপাল, এই অলক্ষীর মুখটা সকাল সকাল দেখলাম। এই উপরওয়ালা, এখন তো আমার পুরোটা দিনই খারাপ যাবে। এই ন্যাড়াটার মুখ যে দেখে ফেললাম, এই ন্যাড়াটাকে দেখতে দেখতে এখন আমারও মাথা থেকে চুল পড়া শুরু করেছে। তোকে কতবার মানা করেছি সকাল সকাল তুই আমার সামনে আসবি না। আম্মা, আজ পর্যন্ত যতবার আপনি আমাকে ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করেছেন, আমি চুপচাপ মুখ বুজে সহ্য করেছি। কিন্তু আর না, এখন থেকে আমি ঠিক যেমনটা দেখতে সেভাবেই আপনাদেরকে আমাকে একসেপ্ট করতে হবে, আমাকে মেনে নিতে হবে। এই প্রথমবার সুরভি তার নিজের জন্য মুখ খুলেছে, যা দেখে সুনিতা যেন আকাশ থেকে পড়ে গিয়েছে। এভাবে আরো কিছু সময় পার হয়ে যায়। আমি বাইরে গাড়ি বের করছি, সবাই জলদি করে তৈরি হয়ে এসো। সবাই তৈরি হয়ে এখনই চলে আসবে। চলো, ততক্ষণে তুমি আর আমি গিয়ে গাড়িতে সবার জন্য অপেক্ষা করি। আরে তুমি আবার কোথায় আসছো? এটা আমার অফিসের পার্টি। তোমার মতো টেকো ন্যাড়া বেলকে আমার সাথে নিয়ে গেলে সেখানে আমার নাক কাটবে। আমি পারবো না বাপু। তোমাকে না কতবার নিষেধ করেছি আমার সামনে না আসার জন্য। সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে বলেছি তোমাকে, কিন্তু তুমি তো ঘাড়ত্যাড়া, বাইরে যাওয়ার জন্য সারাক্ষণ লাফাতেই থাকো। রাগের চোটে প্রীতম সুরভিকে ন্যাড়া হওয়ার কথা মনে করিয়ে দিয়ে অনেক অপমান করতে থাকে। ঠিক তখনই সেখানে স্নেহা চলে আসে। ব্যাস, চুপ করুন এখন। আর কতবার কতবার ভাবিকে এভাবে আপনারা খোঁচা মেরে মেরে অপমান করবেন? যদি এই ন্যাড়া মাথা বড় ভাবির না হয়ে আপনার অথবা শাশুড়ি মায়ের হতো, আর তা নিয়ে আপনাদের সাথে যদি কেউ এমন খারাপ ব্যবহার করত, তখন আপনাদের কেমন লাগতো ভেবে দেখেছেন বড় ভাইয়া? আপনি তো ভাবিকে ভীষণ ভালোবাসতেন, আর সামান্য একটু কমতির কারণে এখন সেই ভালোবাসা কি ঘৃণায় বদলে গিয়েছে? আর আম্মা, আপনি যদি এমনটা আপনার নিজের মেয়ের সাথে হতো, তখন কি আপনি আপনার নিজের মেয়ের সাথে ঠিক এমন খারাপ ব্যবহার করতে পারতেন? আপনাদের সবার তো লজ্জা হওয়া উচিত। স্নেহা সুরভির হাত ধরে তাকে ঘরে নিয়ে যায়। অপরদিকে স্নেহার কথাগুলো শুনে প্রীতম আর সুনিতা তাদের নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা সুরভির কাছে ক্ষমা চাওয়ার জন্য তার ঘরে যায়। সুরভি, বড় বৌমা, আজকে ছোট বৌমা যে কথাগুলো বলেছে তা আসলেই একদম ঠিক কথা বলেছে। ঠিক হইতো যদি এমনটা আমার সাথে অথবা আমার ছেলে মেয়েদের সাথে হতো, তখন আমাদের কি হতো? আজ আমি তোমার মনের কষ্টগুলো বুঝতে পারছি। হ্যাঁ সুরভি, তোমার সাথে একসাথে জীবন পার করার ওয়াদা করেছিলাম আমি, অথচ সামান্য একটা জিনিসের জন্য আমার ভালোবাসা কখন ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে আমি নিজেই টের পাইনি। সুরভি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। শাশুড়ি আর স্বামী প্রীতম তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে দেখে সুরভি তাদেরকে ক্ষমা করে দেয়। ওইদিকে স্নেহা সুরভিকে একজন ভালো হেয়ার স্পেশালিস্টের কাছে নিয়ে যায়। হেয়ার স্পেশালিস্ট সুরভিকে কিছু মেডিসিন দেয় আর কিছু হেয়ার প্রোডাক্টও সাজেস্ট করে। সুরভি নিয়মিত সেই মেডিসিনগুলো খেতে থাকে আর হেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করে, যার ফলে ধীরে ধীরে তার মাথায় চুল গজাতে থাকে। আর অল্প সময়ের মধ্যেই তাদের দুই জায়ের মাথায় মাথা ভর্তি ঘন লম্বা কালো চুল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।